রাখা হয়েছে, এগুলো কি জন্য? এগুলো তার রাজনৈতিক ইশতেহারের একটা অংশ, প্লাস সামনের জন্য আবার আরেকটা পথ তৈরি করার ভিত্তি স্থাপন। অতএব আর বাকিটা হইল, যে কোনো সরকারই যখন বাজেট দেয় তখন চিন্তা করে, চেষ্টা করে যে এটা যেন আগের নজির থেকে আরেকটু বেরিয়ে আসতে পারে। সবাই আরেকটু ভালো হতে চায়, আরেকটু জনগণের কাছাকাছি গিয়ে যেন আগের ভুলগুলোর থেকে উত্তরণ চায়, সেই জন্য একটা নূতনত্ব করার চেষ্টাও করে। আলটিমেটলি সেগুলো নির্ভর করে তিনটা বিষয়ের উপর। যে কোনো বাজেট, ট্যাক্স, শুল্ক কিংবা ভ্যাট, এগুলো রিজনেবল কিনা। খালি ধরলেই তো হবে না, আপনি চট করে এমনভাবে ধরে দিলেন ওই যে তার সমস্ত লাভ তো থাকবে না, তার মূলধনও চলে যাবে, তাহলে হোয়েদার ইট ইজ রিজনেবল, কেমন? এক নাম্বার হয়। দুই নাম্বারে হইল যাদের উপর বসাবেন তাদের কাছে এটা অ্যাফোর্ডেবল কিনা। আপনি রিজনেবল ভাবলেই তো হবে না, যিনি শোধ করবেন তিনি এটা অ্যাফোর্ড করতে পারেন কিনা। তার ভলিউম অফ ট্রানজ্যাকশন থেকে শুরু করে ইনকামের উপর শুরু করে তার টাকার ভেলোসিটি অফ সার্কুলেশন, সবটা মিলিয়ে অর্থনৈতিকভাবে এটা তার জন্য অ্যাফোর্ডেবল কিনা। আর সবচেয়ে বড় জিনিসটা হয় সরকারের জন্য, হোয়েদার দিস ইজ ইমপ্লিমেন্টেবল। বাজেটের টার্গেট যাকে যা দিবেন সেটা ইমপ্লিমেন্ট করা যাবে কি না, এটা হলো বেশি ইম্পর্ট্যান্ট। যেমন এইবারের বাজেটটা বড় বাজেট বলা হয়, 9,38,000 কোটি টাকার বাজেট। এর মধ্যে এনবিআরের জন্য আপনার শুধু রাজস্ব বোর্ডের জন্য 6,04,000 কোটি টাকা টার্গেট, টোটাল রাজস্ব 6,95,000 কোটি টাকার ব্যাপার আছে। তো এগুলো নিয়ে বলা হয় যে রানিংয়ে তো 1,00,000 কোটি টাকার মতো ঘাটতি রয়ে গেছে, তাহলে এটা আবার কিভাবে অর্জন করবে পরে বেশিটা? এটা সম্ভব। রানিংটার মধ্যে একটা কিছুটা শুভঙ্করের ফাঁক আছে। এটা শুধু এক সরকার একাধারে পায় নাই, এটা একটা ভায়োলেন্ট সরকার, ইউনিসের ভায়োলেন্ট সরকারের ধারাবাহিকতা ওই বাজেট ছিল। দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে বেশি, প্রোডাকশন যদি কমে যায়, কর্মসংস্থান যদি কমে যায়, তাহলে অটোমেটিক মানুষের আয়ও কমবে। কারণ সবটা তো একটা চেইনে আটকা। আপনি যদি উৎপাদন বেশি করেন তাহলে আপনার কর্মসংস্থান বেশি হবে, কর্মসংস্থান বেশি হলে তার এটা ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি বেশি হবে, সে খরচ করবে বেশি, খরচ বেশি করলে তখন সেটা আবার জেনারেট হবে ঘুরে আরেকজনে। আমি যাহা খরচ করছি তা আরেকজনের জন্য তো আয়, তাই না? একদমই তাই। হ্যাঁ, তো এই চেনের মধ্যে আসবে। তো সেই সময় ইউনূস সরকারের শেষের দিকে বা পুরো সরকারটাই তো এলোমেলো ছিল, ভায়োলেন্স ছিল। সে সময় বাজেটের আপনি বোধহয় খেয়াল করে থাকবেন বা মনে আছে, স্মরণকালের মধ্যে রাজস্ব বোর্ডও তো তার সংস্কারের বিষয়ে সেখানে আন্দোলন করছে, অনেকে ছাঁটাই করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই সব ব্যাপার গেল। এখন রাজনৈতিক সরকার ওভারওয়েলমিং মেজরিটিতে ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। তারা যদি রাজনৈতিক সদিচ্ছাটা, আমি বারবার বলি, স্ট্রং পলিটিক্যাল গুডউইল যদি থাকে, যেমন প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেন, তার দলের সব লোক যদি উদ্বুদ্ধ করে যে আমি করাকান্তি যা পাওনা হয় কর দেব, তার নিজের উপদেষ্টা, নিজের মন্ত্রী যা আছে সবাই থেকে করাকান্তি করে কর নেয়ার মতো তিনি ব্যবস্থা করবেন। তারপরে যে এমপি সাহেবরা আছেন তাদের প্রত্যেকের থেকে করাকান্তি হিসাব করে যেটুক প্রাপ্য ন্যায্য, জুলুম নয়, সরকার প্রণীত বিধিবিধান, সরকার প্রণীত আইন, সে অনুযায়ী যা পাওনা সেটা নেওয়া হবে, তারা দেবেন, অথবা যারা নেয় তারা আদায় করবেন। দুটোই থাকতে হবে, স্বেচ্ছায় দিলে ভালো, নাহলে আদায় করতে হবে। এরপরে যদি তার পার্টির স্তরে স্তরে সবগুলোতে উদ্বুদ্ধ করে এটা দেয়া হয়, তাহলে আপনার এই 9,38,000 কোটি টাকার বাজেট তো আমাদের 18 কোটি মানুষের দেশে বড় কিছু নয়। কারণ আমাদের কর জিডিপি রেশিও এখনও নেপাল থেকেও কম, এখনও আমরা এক অঙ্কের মধ্যে থেকে যাই, কেমন? তারপরে এইটা আমি একটু প্রশ্নই করতে চাই যে এটা কি কারণে? আপনি বললেন যে রাজনৈতিক সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে রাজস্ব বোর্ডের জন্য যে টাকা নির্ধারণ করা হয়েছে যা তারা আদায় করবে সেটা সম্ভব। আর একটু দর্শকদের জন্য সহজ করে বোঝাতে চাই, এই যে বাজেটটা তৈরি হয় এর আয়ের তো মূল উৎস
এই রাজস্ব যে কর এটা, আর একটা হচ্ছে আমাদের দেশের বাহির থেকে যারা আমাদের অর্থনৈতিক অংশীদার সেইখান থেকে একটা বড় টাকা পাওয়া। IMF এর কাছ থেকে আমরা ঋণ নিয়েছি, তাহলে তো IMF এর কথা মতো আমাদের অনেক কিছুতে চলতে হচ্ছে। এই বিষয়টা আপনি পরিষ্কার করবেন কিনা যে বাজেট হলেই একটা বড় অংশ খুব ভয়ে থাকে যে এই যে কর জাল এর পরিব্যাপ্তি আরো কতটা হচ্ছে এবং সেটা আবার আমার উপরেই এসে নতুন করে পড়ছে কিনা, সাধারণ জনগণের এই ভয় কি দূর হবে? আমি তো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, যেটা আগে IRD ERD, যেটা আগে বহিঃসম্পদ বিভাগ ছিল, আগে ছিল এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, পরে ওটার নাম পাল্টিয়ে হয়েছে ইকোনমিক রিলেশনস ডিভিশন। অনেক কিছুতে আমরা একটু সৌন্দর্য সুসমন্বিত একটা লফটি হাই সাউন্ডিং ওয়ার্ডস আনতে চাই, যে বহিঃসম্পদ বিভাগ বা এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশনের থেকে মনে হয় যেন ইকোনমিক রিলেশনস ডিভিশনটা একটু ভালো শোনায়। আমরা আগে দাতা বলতাম, দাতা বললে আমাদের অসম্মান ভাব লাগে, তখন আমরা উন্নয়ন সহযোগী ডেভেলপমেন্ট পার্টনার বলি। আসলে ডেভেলপমেন্ট পার্টনার হয় না, এগুলো গরিবের জন্য দাতাই থাকে। আমি ব্যক্তিগতভাবে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এগুলো লোন নেওয়া পছন্দ করি না, কারণ এদের খপ্পরে যে দেশ পড়ে সেই দেশ উঠে আসতে বড় কষ্ট হয়। আমরা তো অলরেডি খপ্পরে পড়েই গেছি। আমরা খপ্পরে পড়েছি। কেন খপ্পরে পড়লো? আমি যখন NBR এর চেয়ারম্যান, তখন আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের একটা লোন $70 মিলিয়ন দেওয়ার জন্য আমাকে টেলিফোন করলেন আমাদের অল্টারনেটিভ ডাইরেক্টর জাকির আহমেদ খান, যিনি অর্থ সচিবও ছিলেন। তো জাকির আহমেদ সাহেব ওয়ার্ল্ড ব্যাংকের সেখানে আমাকে টেলিফোন করলেন যে বদিউর, ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ পাওয়া তো এমনি কঠিন হয়, এটা সবাই পায় না, তো তোমার জন্য এটা খুব সহজ। তুমি ডক্টর জাহিদ সাত্তার তোমার সাথে দেখা করতে আসবে, তুমি যদি 2-1 দিনের মধ্যে এটার সম্মতি জানাও, তাহলে $70 মিলিয়ন তোমার NBR এর জন্য আমরা দিয়ে দেব। তা আমি বললাম স্যার আমি একটু, ঠিক আছে 2 দিন পরে জানাবো। আমি 2 দিন পরে বললাম যে সরি স্যার। তারা মনক্ষুণ্ণ হইলেন, বলে যে তোমার তো এই 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে না, দরকার না একটু, কারণ এই রাজস্ব বোর্ডটা ওয়ার্ল্ড ব্যাংকের খপ্পরে ঢুকে গেলে তখন বেরোতে পারবে না ওদের শর্তগুলো। আমি যখন 36,000 কোটি টাকার থেকে 43,850 কোটি টাকার টার্গেটে গেলাম, সে সময় তো IMF প্রতিনিধি দল আমার সাথে বসে বলল, দিস ইজ হাইলি অ্যাম্বিশাস, ইউ ক্যান গো ফর ইট। আরে আমার দেশের জন্য আমি 17% গ্রোথে যাব, ওই মাতব্বর এসে বলতেছে আমি পারবো না, তো তাহলে আমার দেশ কি ও চালায় নাকি? আমি বললাম যে ইয়েস প্লিজ হ্যাভ টি অ্যান্ড জাস্ট গো টু ইউর ওন ওয়ে, কুইট দ্য রুম, এটা আমাদের ব্যাপার। তো তখন তো 43,850 কোটি টার্গেট পূর্ণ হয়ে 47,000 কোটি টাকা পাওয়া গেছে। কেন পাওয়া গেছে? কারণ 111 সরকার আমার সাথে ওয়াদা করেছিল, মঈনুদ্দিন তার সাথে বৈঠকের সময়, যে ওনারা ইন্টারফেয়ার করবে না। আচ্ছা, প্রোভাইডেড আপনি সরকার যে নিয়ম প্রণয়ন করবে, সরকার শুল্ক আইন আছে, সরকারের ভ্যাট আইন আছে, সরকারের আয়কর আইন আছে, তো ওই আইন মোতাবেক আপনার থেকে যা পাবো তা আমি নেব, এটা তারা সম্মত হয়েছে। কিন্তু পরের দিকে তো এই 3 উদ্দিনের সরকার, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, মাসুদুদ্দিনরা আমাকে বদলিই করে দিল, রাখলই না। কারণ নেওয়া শুরু করলাম, কেন রাখলো না সেই জবাব এখনও কেউ দেয় না। হোয়াই? আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কেউ কি একটা মামলা করেছে তার থেকে আমি জোর করে টাকা নিয়েছি, পাওনা টাকা নিয়েছি, একেবারে সরকার প্রধান থেকে শুরু করি আপনার উগারা সবার থেকে তো নিলাম। আপনি দেশে বড় পদে থাকবেন, বড় টাকার মালিক হবেন, বড় ক্ষমতায় থাকবেন, কিন্তু রাষ্ট্রীয় নিয়ম মোতাবেক ট্যাক্স দেওয়ার সময়, কর দেওয়ার সময়, মূসকে, ভ্যাটে, শুল্কে আপনি তখন চুরি করবেন, এটা ঠেকাতে গেলে মানুষের পছন্দ হয় না। অতএব জনগণের জন্য ঘুরে ফিরে যেটা বললেন, এক জায়গায় আসে নাট জাল, জাল কোথায় বাড়াবে? জাল বলতে যেটা হয় যিনি জালে নেই, আর জাল বড়াটাও খারাপ আমরা বলি আর কি, জাল নয়, আটকে ফেলা, মানে এইটাই, হ্যাঁ, এটা মানুষের কাছে নেগেটিভ বার্তা। এরকম বার্তারা জাল কিসের? আপনি সম্প্রসারিত করবেন, ক্ষেত্র সম্প্রসারিত হবে। আপনি আগে 2 জনকে পেয়েছেন, 2 জন থেকে ট্যাক্স নিয়েছেন, কিন্তু পরে দেখা গেল আরেকজন যোগ্য হয়েছেন,
তার থেকে নেবেন। এটা জালের প্রশ্ন না, জাল মারে মাছ আটকানোর প্রশ্ন না, এটা হলো ক্ষেত্র সম্প্রসারিত করা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে উদ্বুদ্ধ করে আরেকজন কর প্রদানের যোগ্য হয়েছেন তাকে আপনি সম্মান দেখিয়ে তাকে নিয়ে আসেন, সেটা করেন। উপজেলা লেভেলে আছে, গ্রাম পর্যায়ে আছে, গ্রোথ সেন্টারগুলোতে এখন অনেকে আপনার ট্যাক্স দেওয়ার যে সীমানা করেছে গভর্নমেন্ট, এটার মধ্যে আসে, এটা বাড়ান। কিন্তু আমাদের একটা খারাপ অভ্যাস, যিনি দেন তাকে যতবার পারে তাকে লিভু চিপতে পারে, অডিট করে তাকে ধরে, তাকে জ্বালাতন করে তাকে বেশি। কিন্তু একজনকে বেশি জ্বালাতন করলে যতটুক বাড়তি আসে তার চাইতে নতুন একজন নিলে সেখানে বেশি আসে। মোর সেল, লেস প্রফিট, আলটিমেটলি মোর প্রফিট। আপনি বেশি জনকে এই আওতার মধ্যে আনেন, সম্প্রসারণ করেন। জনগণের কাছে ভীতি বা তার উপর চাপ আসে, বলা হয় কি জন্য? আস্থার সংকট। সরকার আস্থার সংকটে পুড়ে যায়। মানুষের সাধারণ প্রশ্ন, আপনি কষ্ট করে গাম ফেলে করটা দেন, আপনার টাকাটা সরকার নয় ছয় করে কিনা, লুটপাট করে কিনা, সেখানে মানুষের আস্থাটা কমে যায়। যদি একবার রাজনৈতিক সরকার তার স্ট্রং গুডউইল দিয়ে যেমন করে সবার থেকে নেয়ার উদ্বুদ্ধকরণ করবে, তদ্রূপ ব্যয়গুলো করার সময় যদি চুরি না করে, লুটপাট না করে, নিজেরা অন্যায় সুযোগ না নেয়, অস্টিরিটি মেনটেন করে, আস্তে আসলে তখন দেখবেন আর এই ধারণাটা থাকবে না যে আমার টাকাটা আমার কাজে লাগে কি না। একদম, আমি এই লুটপাট ধরেই প্রশ্ন করতে চাই যে আমার টাকা যে লুটপাট হয় বা আপনার যে ট্যাক্স আপনি দেন সেটা যে লুটপাট হয়, এটা তো আমরা বিগত দিনগুলোতে দেখেছি। এখান থেকে উত্তরণের উপায় কি, এটা নিয়ে একটু জানতে চাইবো। আর একটা হচ্ছে কর ফাঁকি, এটা একটা বড় সমস্যা। আমি যে কর দিব, কর দেওয়ার পর আমি সেই করের সুবিধাটা রাষ্ট্র আমাকে কি দিবে, এই জায়গায় কিন্তু আমাদের সাধারণ জনগণ, ধরেন আমরা হয়তো অল্প কয়েকজন বুঝি যে এইটা পাই বা ওইটা পাই, কিন্তু সাধারণ জনগণ কি পায়, এই কারণেই হয়তো কর ফাঁকির জায়গাটা তৈরি হয়। আর একটা প্রশ্ন হচ্ছে, যারা কর আহরণ করে তারাও কি এই ফাঁকির জায়গাটা তৈরি করে দেয় কিনা? এইখানে আপনি তো এনবিআর চেয়ারম্যান ছিলেন, এই ফাঁক ফোকরগুলো আপনি নিশ্চয়ই জানেন, কি করেন আসলে কর্মকর্তারা? আপনার এটা প্রশ্নটা সহজ, উত্তরটা কঠিন। তার কারণ আমাদের সংস্কৃতিতে লেনদেন বলে যেটা হয়, চোখাচোখি হয়, তা হয়। প্রচুর পরিমাণে চুরি হয়, প্রচুর পরিমাণে আপনার বিধি বহির্ভূত আন্ডারহ্যান্ড ডিলিং হয়। এটা অস্বীকার কোনো উপায় নেই। এটা কেন হয়? এটা দুই কারণে হয়। একটা হইল মজ্জাগতভাবে আমরা লাভ থেকে লোভে পড়ে যাই। লাভ পর্যন্ত ভালো, আমার কিন্তু যথেষ্ট লাভ হয়, আমি এই ব্যবসা করতেছি, ওটা করতেছি, ভালোই হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। এই এক একটা ডায়াগনস্টিক সেন্টার দেখেন না, পাকিস্তান আমলে এলিফ্যান্ট রোডে হয়তো শুধু এক্স রে করতো, এরকম একটা প্রতিষ্ঠান এখন সারা দেশে তার কত বিশাল বিশাল ডায়াগনস্টিক সেন্টার হয়েছে। কিভাবে হয়? টাকা কি বাপের জমি বিক্রি করে আনে? তাহলে লাভের থেকে হয়। তো লাভটা কী পর্যায়ে যায়? গলা কাটা লাভ হয়। আবার এই লাভ করার জন্য যারা ফাঁকি দেয় তারা আন্ডারহ্যান্ড ডিলিংয়ে যায়। তা আমি ট্যাক্স আহরণ করি, আমারও একটা লোভ আছে, লাভটা পর্যন্ত ভালো, কিন্তু একার যোগ হয়ে লোভ হয়ে যায়। লোভ হলে আমি ভাবি অসুবিধা কী, রাষ্ট্রে যদি এখানে 5 কোটি টাকার নিয়ম মাফিক পায়, তো সেইখানে রাষ্ট্রের ওইখানে আপোষ করে নিলাম যে ওনাকে 5 কোটির জায়গায় আমি 2 কোটিতে ঠিক করে দিলাম, 2 নাম্বারই করে। তো বাকি 3 কোটির থেকে আমি যদি 1 কোটি পাই, উনি যদি 2 কোটি লাভ করেন, তাহলে 2 পক্ষ লাভবান হইলাম। উনি 2 কোটি, তাহলে দুইজনই, হ্যাঁ, উনি 2 কোটি কম দিয়ে আরও বড় ফুলে ফেঁপে উঠলেন, ওনার ব্যবসা বড় হইলো, সম্প্রসারিত হইল। আমি ফাঁকে দিয়ে বিনা কাজে শুধু সরকারের আমানত খেয়ানত করে, দায়িত্বে 2 নাম্বারই করে, অনৈতিক কাজ করে 1 কোটি লাভবান হয়ে গেলাম। তো এটার রোধ কীভাবে হয়? রোধ হচ্ছে এক, আপনি যদি নৈতিকভাবে নিজে ধর্মীয় অনুশাসনে নিজেকে আপনি ঠিক রাখেন, তাহলে কোনো আইন লাগবে না, এটা পরিষ্কার। কারণ আমি নিজেরটা নিজে ঠিক রাখি, বলতে গেলে বলবে নিজের প্রচার করতেছে। আমি আমার গ্যারেজে মোটর সাইকেলে 500 টাকা ভাড়া পাইলে সেটাও স্টেটমেন্ট করে ট্যাক্সের জন্য দিয়ে দিই, আমি জাকাতের মধ্যে সেটা দিয়ে, তাহলে আর আইন লাগে না। 2 নম্বর হলো আপনি ফাঁকি দিবেন, মানুষ তো আল্লাহ নিজে মানুষের চরিত্র বিশ্লেষণ করে বলেছেন, এটা আমি আগেও বলেছি। সূরা মুতাকাসিরের প্রথম আয়াত হইল আল্লাহকু মুতাকাসির, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহাচ্ছন্ন থাকবে।
কতদিন? হাত্তা জুরিতুমুল মাখাবের, কবরে না যাওয়া পর্যন্ত। তাহলে এটা মানুষের চরিত্র আল্লাহ বানাইলেও এমন করে বলে দিল তুমি প্রাচুর্যের প্রতিযোগিতায় মহাচ্ছন্ন থাকবে কবরে না যাওয়া পর্যন্ত। তাহলে সেই মহাচ্ছন্ন মানুষ থাকবে, করবে। দরকার কতটুক? একটু পেটে ভোগে কতটুক ধরবে? সারাদিন কতটা জুতা পরবেন, কয়টা প্যান্ট পরবেন, কিন্তু তারপরে আপনি অস্থির। বাড়ি কয়টা লাগে? ওই যে এক আওয়ামী লীগের মন্ত্রী সাহেবের জন্য নাকি বিদেশে নাকি 300 না 400 বাড়ির মালিক। এই আমাদের এক কর্মকর্তা যে কদিন আগে পত্রিকাতে উঠলো এক যে তার অনেকগুলা নাকি বাড়ি। তাহলে কয়টা ভোগ করবে, কি চায়? তাহলে মহাচ্ছন্ন আছে। তারপরে যেটা আল্লাহ সতর্ক করে এটা তো কেউ শুনে না। হ্যাঁ, কাল্লা সাফা তাআলা মুন, এটা সঠিক নয়, ঠিক নয়। আবার রিপিট করে সুম্মা কাল্লা সাফা তাআলা মুন, আবারও বলতেছি ঠিক নয়। তো মানুষ তো পাপ করবে, লোভে যাবে। তাহলে নিজে ঠিক না হইলে এরকম মহচ্ছন্ন হবে। ঠিক করবে কে? এবার আসেন দ্বিতীয় স্তরের আইন। আইন যদি আমাকে ধরতে পারে, এখন আইন যিনি প্রয়োগ করছেন, আমি যেভাবে আরেকজনের সাথে আন্ডার হ্যান্ড ডিলিংয়ে ওই 2 কোটি 1 কোটি আপোষ করে ভাগ করলাম, ঠিক আমাকে যারা ধরতে যাবে, পুলিশ বলেন বা আমার উপর ওয়াচডগ যারা আছে, তারা আবার আমি এত পেলাম সেখান থেকে শেয়ার করতে যাবে যে তুমি তো এত পেয়ে গেছো, ঠিক আছে আমার এত দাও, এটা কমায় দেবো, ধরে দেবো। এই দুইটার উপরে আবার যিনি বিচার করবেন, সেই বিচার ব্যবস্থার মধ্যে তো কোনো আস্থা নাই। আমাদের দেশে বিচার ব্যবস্থার উপরে তো আস্থা নাই। একই দেশের বিচার ব্যবস্থা, কোনো বিচারপতিরা একবার বললো যে এটা খুনের আসামি প্রমাণিত হয়েছে, এর ফাঁসি। আবার পরে আরেকজন আসি বললো যে কুল্লে খালাস, উনি ফাঁসি না, উনি মুক্ত। তো বিচারহীনতার সংস্কৃতিতে তাহলে আপনি রাষ্ট্রীয় ফাঁক ফোকরে আমাকে ধরতে পারছেন না। তাহলে 2টা স্তরে আমি পার পেয়ে গেলাম। কেমন ব্যক্তি? আরেকটা হলো সামাজিক প্রতিরোধ। তৃতীয়টা, সমাজ যদি প্রতিরোধ করে, আগে ছিল 50-এর দশকের শেষের দিকেও আপনার একটু গোষ্ঠুস খায় শুনলে মোল্লা মৌলবী তার মেয়ের বিয়েতে দাওয়াতে যেতেন না। সমাজপতি যারা পঞ্চায়েত ছিল তারা যেতেন না, যে তার বদনাম আছে, ঘুষ খায়। একটু পেট মোটা দেখতে বলতো যে এটা ঘুষ খায়। গ্রামে যদি আপনার জমিন, তখন তো এক সোজা ছিল জমিন কিনা, যে জমি বেশি কিনলে ও তলব কত হয়, বেতনকে তলব বলতো। 50-এর দশকের 60-র দশকের প্রথমে তলব বলতো। তলব কত পায়, উপরি কত। আমি যখন চাকরিতে ঢুকলাম তখনও তো আমার এক বয়স্ক চাচা প্রথম জিজ্ঞেস করলো, এই চাকরিতে যে ঢুকছস উপরি কত পাবি? তলবটা নিয়ে, মূল বেতন নিয়ে প্রশ্ন নয়, উপরি কত। তাহলে সমাজ সেটাতে যখন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাকে নাজেহাল করে, তাহলে সে রেস্ট্রিক্টেড হয়। কিন্তু সমাজে তো এখন সেটাও নাই। এখন হয়ে গেছে আপনি আমার কোনো কাজে লাগেন না, কিন্তু আপনি আপনার তোমার বিরাট এক গাড়ি নিয়ে যাচ্ছেন, আমি দূরে গিয়ে আপনাকে সালাম দিতেছি। টাকা হয়েছে, কিভাবে হয়েছে প্রশ্ন না। আপনি পার্টিতে চাঁদা দিয়ে ক্ষমতায় এমপি হয়ে যেতে পারতেছেন, আপনি মন্ত্রী হতে পারতেছেন, সেখানে গিয়ে আপনি আরও বাড়ছেন। তাহলে এই বিশেষ সার্কেলে একটার থেকে একটা সমাজ মেনে নিচ্ছে। নীতি নৈতিকতার কথা যথেষ্ট বলা হয়। আমি একটা বিয়ের ফর্দতে গিয়েছিলাম, এখন যেভাবে ছেলে মেয়ের একটা ফিটিস ফাটিস আছে আর কি। এই যে কর্মকর্তাদের যে যোগ সাজস বা আমি আসলে কর দিলে কি পাবো, সেই জায়গা থেকে কর ফাঁকি দেয়া, আপনি আপনার আত্মজীবনীতে বলেছেন মতিউর রহমান, যিনি পরবর্তীতে ছাগলকাণ্ডের জন্য বিখ্যাত হয়েছেন, বিখ্যাত শব্দটি ব্যবহার করছি, মতিউর রহমানকে বদলি করতে গিয়ে আপনাকেই সরতে হয়েছিল। তাহলে এটা তো একদম সোজা প্রশ্ন যে সিস্টেম যদি সৎ থাকতো তাহলে তার আপনাকে সরে যেতে হতো না। তাহলে সৎ থাকতে গেলে কি সিস্টেমকে মূল্য দিতে হয়? একটু কারেকশান আছে। মতিউরকে বদলি করার জন্য আমাকে সরতে হয়নি। এটা সেই সময় অনেকে আমাকে নিয়ে ক্রেডিট নিতে চেষ্টা করেছে, যেমন মরহুম মেয়র আনিস, তার রহিমা ফুড না কিসের মারা গেছে, যে রৌপ, তারা নেতা ছিলেন। তারাও সেই সময় ওই যে হোটেল রেডিসনে সো কল বেটার বিজনেস ফোরাম একটা হয়েছিল 5ই সেপ্টেম্বর, মনে আছে 2007, যে ব্যবসায়ীদেরকে ওয়ানেলের কুতুবরা ধরেছিল, পরে তাদের সাথে আপোষ করে তাদের টাকায় হোটেল রেডিসনে বেটার বিজনেস ফোরাম নামে একটা অনুষ্ঠানও করেছে। সেখানে সবাই আমাকে আক্রমণ করেছে। এবং মেয়র আনিস তো তার বক্তৃতায় বলতেছিলেন যে, তখন তো মেয়র হয় নাই, ডাইরেক্টর ছিল, বলতেছে যে এনবিআরের চেয়ারম্যান সাহেব সৎ মানুষ, কিন্তু আমাদের ব্যবসার কি হবে?
তো আমি সৎ হইলে তার ব্যবসার অসুবিধা কী হয়েছে? কন্ট্রাডিক্টরি। কেমন? আমাকে তো বলতেই দিল না। স্টেজে আপনার মইনিউ আহমেদ, ফখরুদ্দিন সাহেব, মির্জা আজিজ উপদেষ্টা ছিলেন, আমাকে আলী ইমাম মজুমদার ক্যাবিনেট সেক্রেটারি আমার পাশে বসা। আমি বললাম যে তারা যেভাবে কথা বলতেছে আমার তো বক্তব্য আছে। বলে যে না, বলার দরকার নাই, থামিয়ে দিল। মতিউরের জন্য আমার বদলি হয়নি, আমার বদলিটা হয়েছে অন্য কারণে, আরও বড়, আপনার বড় দাতা গোষ্ঠী বা যারা মাতব্বরি করে তাদের কথা শুনি নাই, সেগুলোর একটা ব্যাপার ছিল এক। দুই হইল ব্যবসায়ীদের একটা চাপ ছিল, যেহেতু আমি লিস্ট করেছি অনেক পেশাজীবীরা, আপনার বড় বড় পেশাজীবী তো আমার তালিকায় ছিল। ব্যারিস্টার সাহেব, উকিল সাহেব কত রোজগার করে, কত ট্যাক্স দেয়। বড় বড় ডাক্তার সাহেব কত রোজগার করে, কত দেয়। হক হালালি জিনিস, আপনি এই দেশে বসে এই দেশে টাকা রোজগার করবেন আর এখানে ট্যাক্স দেবেন না। তার মধ্যে ওরাও তো কিছু লিস্ট দিয়েছিল। মতিউরের জন্য আমার বদলি হয় নাই। মতিউরের ব্যাপারটা ছিল ভিন্ন, এটা আগেও বলেছি। মতিউরকে হঠাৎ করে যেন চিটংয়ে পোর্টে যে দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার হাসান নাসির তখনকার, তারা মতিউরকে পছন্দ করেছে। আচ্ছা, মতিউরের একটা ক্যাপাবিলিটি ছিল। মতিউর খুব পলিশড হইতে ভদ্রভাবে সব জায়গায় যেতে পারত। অরিজিনালি কাস্টমস ক্যাডারের অফিসার না, 8 জন ট্রেড ক্যাডার থেকে কাস্টমসে নেওয়া হয়েছিল, হি ওয়াজ ওয়ান অফ দ্যাম। তো মতিউরের পাওয়ারটা এত বেশি ছিল, আমি টের পেয়েছি যদিন তাকে বদলি করতে চাইলাম চিটং থেকে রাজশাহীতে। সেই সময় আমার 4 জন মেম্বার একজোটে বলল, স্যার মতিউরকে গাঁটাবেন না, কারণ ওকে বদলি করে রাখতে পারবেন না, হি ইজ সো পাওয়ারফুল। আমি যেমন বলে যে ও শামস কিবরিয়া অর্থমন্ত্রীর বেডরুমে যেমন যেতে পারত, সাইফুর রহমানের বেডরুমেও একইভাবে যেতে পারত। একটা জয়েন্ট কমিশনার উপরে কমিশনার, তার উপরে মেম্বার, তার উপরে চেয়ারম্যান। তা আমি তো একটা বেকায়দায় পড়লাম, 4 জন মেম্বার একসাথে তাকে বদলি না করতে বলতেছে, তাহলে আমার চেয়ারম্যানিত্ব থাকে না। যদি না করি তাহলে এরাও মনে মনে হাসবে, ভয় পেয়েছি আমি বদলি করলাম। আসলে বদলি করার পরে আমি টের পেয়েছি রিয়ালি ইজ পাওয়ারফুল। ব্রিগেডিয়ার হাসান নাসির 2 দিনের যুগী বাতেরে অন্য বলে, গভর্নমেন্টের একজন সেক্রেটারির অর্ডার, উনি নিজে একটা অর্ডার জারি করে দিল উইদাউট হিজ পারমিশন। চিটং পোর্ট থেকে মতিউর এবং কমিশনার ছিল ফরিদ, তারা মুভ করবে না। আমি চুপ করে শুনলাম। তারপরে আর্ম ফোর্সেস ডিভিশন থেকে আবার চিঠি দিল যেন মতিউরের বদলিটা বাতিল করি। সিনা ইবনে জামালি মেজর জেনারেল টেলিফোন করলেন যেন তারটা বাতিল করি। আমি এক একটা তদবির পাচ্ছি আর ভাবতেছি আসলে কত হবে। শেষ পর্যন্ত তখনকার 1 নম্বর ব্যক্তি মইনিউ আহমদ নিজে আমাকে টেলিফোন করছেন। তাহলে রিয়েলি বদলি ঠেকানোর জন্য, বদলি না তাকে করার জন্য, বদলিটা না করার জন্য। তো আমি মইনিউ আহমদকে বললাম যে, পরিষ্কার বললাম যে আপনি নোয়াখালীর, আমিও নোয়াখালীর, আপনি পদে এখন বড় ক্ষমতায় আছেন, কিন্তু আমি চেয়ারম্যান হিসেবে একটা বদলি করে যদি সেটা বাতিল করি তাহলে তো আমার চেয়ারম্যানিত্ব থাকে না। আমি চলে গেলে পরে আপনারা করেন। তিনি আর কথা বলেন না, যেভাবে হোক। তো এগুলো কেন হয়? এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি অ্যানালাইসিস করে দেখেন মতিউরে এত ব্লু আইড বয় ওদের কেন হইল, কেন এত ক্ষমতা যেতে পারে। তার কারণ কি? কারণ হইল আপনি আমাকে পুষছেন, আমি আপনাকে সেবা করছি, একভাবে না একভাবে। নাহলে মন্ত্রীর বেডরুমে একটা জয়েন্ট কমিশন, তাহলে সিস্টেমের মধ্যে কে নষ্ট করতেছে? মাথা।